নমস্কার, গল্পের বৈঠকে আপনাকে স্বাগত জানাই। আজ আপনাদের হেমেন্দ্র কুমার রায়ের একটা ভৌতিক গল্প শোনাতে চাই। হেমেন্দ্র কুমার রায়ের প্রকৃত নাম প্রসাদ দাস রায়। ওনার জন্ম 18 এপ্রিল 1888 সালে কলকাতায়। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্পের জন্য বিখ্যাত ছিলেন। ওনার কয়েকটা গল্প ও উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণও হয়েছে। ওনার সৃষ্ট দুঃসাহসিক জুটি বিমল কুমার, জয়ন্ত মানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবু কিশোর সাহিত্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাছাড়া বড়দের জন্য লেখা আলপনা, পদ্মকাঁটা, ঝড়ের রাত্রি, যাতে দেখেছি প্রভৃতি। 18 এপ্রিল 1963 সালে মাত্র 75 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা আগন্তুক। আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো। তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আর একটা বড় নদীর ভিতর গিয়ে পড়েছে। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে। কিন্তু সেই যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে, এ অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই। এবং সেই শ্মশানের শবদাহ করবার জন্য দূর থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি। কিন্তু অধিকাংশ লোক আছেন এখনো সেই কথাই বিশ্বাস করেন। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা শ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলায় সে শোরগোল কোনো রকমে সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপ্রার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোকিয়ে কেঁদে ওঠে। গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোয়াতে হতো না। পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহতা ও বিভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণাও আনতে পারবেন না। কলকাতার শ্মশানগুলিকে তো বাইরে থেকে দেখায় শৌখিন মানুষদের বসত বাড়ির মতো। এমনকি সেখানে অমাবস্যার রাত্রির অন্ধকার ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি। কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়ানক ঠাঁই। নিঝুম রাত্রে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। হলুদ বরণ চাঁদের পাণ্ডু আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য, এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেনের লণ্ঠন টিম টিম করে জ্বলেও কষ্ট করে দেখতে পারে না কোনো কিছুই। বাতাসে বাতাসে জেগে ওঠে মরন্ত রোগীর নাভিশ্বাস। আর তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত গাছগুলো শিউরে কেঁদে ওঠে। থেকে থেকে ভেসে আসে সেই আওয়াজ। গাছের ডালে সামান্য পাখির ডাকও তখন পেতের হুঙ্কারের মতো শোনায়। এমনকি নিতান্ত শ্মশান যাত্রীরাও চলে বেড়ায় অপচ্ছায়ার মতো। অন্ধকারে চিতার আগুন লক লক করে ওঠে পিশাচের রক্ত জিহ্বার মতো। তাছাড়া দূরে আনাচে কানাচে যা কিছু চোখে পড়ে সব ছায়া ছায়ার মতো। সেখানে হয়তো আধপোড়া দেহের অংশ বিশেষ নিয়ে মারামারি, টানাটানি, ছেঁড়াছিড়ি করছে শিগাল আর কুকুরের দল। ভেসে আসা তাদের চিৎকারে কেঁপে ওঠে বুক। তারপরও
আরও দূরে, যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি, মনে সন্দেহ জাগে, সেখানেও ছায়ার মতো কারা যেন চলাফেরা করে বেড়াচ্ছে। পার্থিব জগতে ঠাঁই না থাকলেও তারা পৃথিবীর মাটি ত্যাগ করতে রাজি নয়। কখনো অন্ধকার আকাশে ডানা মেলে রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো ঘুরে বেড়ায় বাদুড়ের দল। মনে হয় এখনই হয়তো ঝাঁপিয়ে পড়বে গলার ওপর। অভিধানে শ্মশানের আর এক নাম তাই পেতভূমি। এ নাম মিথ্যে নয়। পল্লীগ্রামের শ্মশান দেখলে পেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। এমনই এক শ্মশান থেকে প্রায় 60 মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা মাঠ আর ছোট জঙ্গল, তারপরই নদীর ধারে শ্মশান। কৃষ্ণপক্ষের কালো রাতের জন্য আসর ছেড়ে মিলিয়ে গেছে সন্ধ্যার ঝাপসা আলো। সেদিন কি ভীষণ ঘুমট। বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছে একটা পাতা পর্যন্ত। ঘরের ভিতর টেকা দায়। বাড়ির বাইরের রোয়াকে এসে বসলুম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলুম বহু কণ্ঠের চিৎকার, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঝিল্লি মুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুলল অশান্তি। একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়েই শ্মশান যাওয়ার রাস্তা, কিন্তু চতুর্দিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কাউকেই দেখতে পেলুম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা। সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে, কিন্তু পল্লীগ্রামের রাতের কতকগুলি নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে গাছের পাতাদের ফিসফাস, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া, গাছের তলায় শুকনো পাতাদের ভেতর সর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরীসৃপ। হয়তো ডেকে ওঠে কর্কশ স্বরে একটা কি দুটো তক্ষক, কিংবা শোনা যায় শিকাল সভার স্বল্পস্থায়ী হট্টগোল। এবং এইসবের ওপরও সর্বক্ষণ জেগে থাকে ঝিঝি করে ঝিঝি পোকাদের একটানা আর্তনাদ। বেশ খানিকক্ষণ একলা বসে শুনলাম সেই রাত্রির ধ্বনি। তারপর চোখের পাতা জুড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজে। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুরি একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো এক সুদীর্ঘ ছায়ামূর্তি। এমন অচম্বিতে, এত নিঃশব্দে তার আবির্ভাব চমকে না উঠে পারলাম না। শুধালুম, কে? অন্ধকারে মূর্তির চোখ দুটো চকচক করে উঠল। সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বললে, ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাত্রে? ক্ষুধার্তের সময় অসময় নেই। কেবল ক্ষুধার্ত নয়, আমি শীতার্ত। শীতে ঠক ঠক করে কাঁপছি। আগে বাড়ির ভেতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মহা বিস্ময়ে বলে উঠলুম, বলেন কি মশাই, আপনার শীত করছে? আর এদিকে দারুণ গুমোটে সেদ্ধ হয়ে আমরা যেতে বসেছি। সে যেন কাঁপতে কাঁপতে বললে, বিশ্বাস হচ্ছে না আমার কথায়? তাহলে এই দেখুন। কই আপনার হাত কই? আমার একখানা হাত বাড়িয়ে দিলুম। সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা, কিন্তু পর মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলুম। উফ, কি অসম্ভব ঠান্ডা তার হাত! ঠিক যেন
জমাট বরফ দিয়ে গড়া। সে কাতর স্বরে বললে, বাড়ির ভেতরে চলুন না, বাড়ির ভেতরে চলুন একবার, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। বাড়িতে ঢুকে ভেতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরেই বজ্রের গর্জন। ইতিমধ্যে কখন যে অন্ধকার আকাশ ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই নজরে আসেনি। বোধহয় বৃষ্টি নামতে দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিলুম। তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত অতিথির দিকে। সবই তো অদ্ভুত, যেমন ঢ্যাঙা তেমনি রুগাতা দেহ, খালি গা, খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা গোটা কয়েক হাড়, কুচকুচে কালো রং, মাথায় বড় বড় এবড়ো খেবড়ো চুল, মুখের দুই পাশ চুপসে বসে গেছে, শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভক্ষ দৃষ্টি! জানি না বুকের কাছটা কেন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনলুম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার। থরথর করে কেঁপে উঠে লোকটা বলল, ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা বন্ধ করে দিন, জানলাটা বন্ধ করে দিন। জানলাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললুম, মশাইয়ের কি কোনো ব্যামো টামো হয়েছিল? ব্যামো? হ্যাঁ হয়েছিল বই কি, শক্ত ব্যামো। সুবিধে পেয়ে শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতি শত্রু মশাই, জ্ঞাতি শত্রু। তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলার শক্তি আমার নেই। শুনছেন না, ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো। পৃথিবী এখনই ভাসবে, শীত আরও বাড়বে। আমি শীতার্ত, আমি ক্ষুধার্ত। উফ, কি খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন মশাই, আগে কিছু খেতে দিন। বললুম, এত রাত্রে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন। কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই দিন। ওহ, শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভিতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলুম কিছু ভাত, কিছু তরকারি, খান তিনেক রুটি, দুটো সন্দেশ ও 4টি নারকেল নাড়ু। থালার ওপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে গেলুম বৈঠকখানায়। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি যেন শুনছে। চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নিরেট দেয়াল ভেদ করে চলে গেছে বাইরে, কত দূরে। বললুম, আপনার খাবার এনেছি। কিন্তু সে যেন আমার কথা শুনতেই পেল না। আচমকা ফিরে দাঁড়িয়ে তারস্বরে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। বিপুল বিস্ময়ে জিজ্ঞেস করলুম, কারা আসছে? আমার শত্রুরা। আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললুম। সে কি মশাই, আপনার খাবার এনেছি যে? না না না, আমি আর খাবো না, আমার আর ক্ষুধা নেই। শত্রুরা আমাকে আবার জমের বাড়ি পাঠাবার জন্য ছুটে আসছে, আমি পালাই, আমি পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরই দুম করে সদর দরজাটা খোলবার শব্দ হলো। হতভম্বের মতো খাবারের থালাখানা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম,
কে এই আশ্চর্য লোকটা? পাগলা গারদ থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুম দুম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গেছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। অচম্বিতে দেখি ৬-৭ জন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভেতর ঢুকে পড়ল। হ্যারিকেন লণ্ঠনটা তুলে সবিস্ময়ে জিজ্ঞেস করলুম, কে? তাদের মধ্যে একজন বললে, আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ টিকতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এইখানেই ঢুকে পড়েছি। তাহলে আপনাদের শবদাহ হয়ে গেছে? না মশাই, না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। শ্মশানে সব রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি খাটের ওপর থেকে মরা অদৃশ্য হয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভাই। সাবস্ক্রাইব নাও।